কলকাতা পুলিশে কর্মীর অভাব, হ্যাঁ, শাস্তির কোপে পড়া পুলিশ কর্মীদের অভাব। আর সেই কারণে এবার সেই শাস্তির কোপে পড়া পুলিশ কর্মীদের ফেরাতে চিঠি দেওয়া হলো কলকাতা পুলিশের তরফ থেকে রাজ্য স্বরাষ্ট্র দফতরে। চিঠিতে কি উল্লেখ করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে, ঠিক কি শাস্তি দেওয়া হয়েছিল সেই সমস্ত পুলিশ আধিকারিকদের, পুলিশ কর্মীদের, আরো ডিটেল জানার চেষ্টা করব। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, প্রথমে জানতে চাইবো কলকাতা পুলিশের তরফ থেকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে যে চিঠি দেওয়া হলো কি উল্লেখ করা হলো, আর দ্বিতীয় প্রশ্ন থাকবে আমার তোমার কাছে জানতে চাওয়া, শাস্তির কোপে পড়া কি শাস্তি দেওয়া হয়েছিল সেই সমস্ত পুলিশ আধিকারিকদের, কবে দেওয়া হয়েছিল, কি কারণে শাস্তির কোপে পড়তে হয়েছিল তাদের। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দর তরফে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিয়ে আমাদের কলকাতা পুলিশের বাহিনীর যে কর্মী সংখ্যার যে ঘাটতি রয়েছে বা কম রয়েছে সে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে 2016 সালে কলকাতা পুলিশ থেকে 82 জন পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদেরকে রাজ্য পুলিশে বদলি করে দেওয়া হয়েছিল এবং সে সিদ্ধান্ত ছিল নজিরবিহীন সিদ্ধান্ত, কারণ অতীতে এই ধরনের সিদ্ধান্ত কখনো দেখা যায়নি। তৎকালীন রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কলকাতা পুলিশের 82 জন পুলিশ আধিকারিককে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে বদলি করে দেবেন, এই সিদ্ধান্ত কিন্তু ছিল ওই সময় নজিরবিহীন। এই ধরনের সিদ্ধান্ত আগে কোনো রাজ্য সরকার এই ধরনের সিদ্ধান্ত নেয়নি। সেই 82 জন পুলিশ কর্মী 2016 সাল থেকে এখনো পর্যন্ত রাজ্য পুলিশে তারা কর্মরত রয়েছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের একটা বড় সংখ্যায় ঘাটতি তৈরি হচ্ছে বা পুলিশ কর্মীর অভাব দেখা যাচ্ছে। এই জায়গা থেকে অভাব মেটাতে এই 82 জন পুলিশ আধিকারিকদেরকে যাতে আবারও কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হয়, এই মর্মে আবেদন জানিয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের তরফে। দ্বিতীয় প্রশ্নে আসছি যে কেন এই 82 জন পুলিশ আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছিল রাজ্য পুলিশে। তোমায় জানিয়ে রাখবো 2016 সালে বিধানসভা নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে। সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই 82 জন পুলিশ অফিসার যারা কলকাতা পুলিশে কর্মরত ছিলেন, যাদের মধ্যে 2 জন এসিপি পদমর্যাদার অফিসার ছিলেন, ইন্সপেক্টর রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, এএসআই রয়েছে, কনস্টেবল রয়েছে এবং সার্জেন্টও রয়েছে একজন। এই 82 জন অফিসার যারা নিরপেক্ষভাবে কাজ করেছিলেন 2016 সালের নির্বাচনে, অর্থাৎ 2016 সালে যে রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় এই 82 জন পুলিশ অফিসার নিরপেক্ষতা বজায় রেখে বা তারা নিরপেক্ষ থেকেই নির্বাচনের কাজ, তাদের যে পুলিশিং এর কাজ, তার যে প্রশাসনিক যে কাজ রয়েছে, দৈনন্দিন কাজ ছিল, তার নিরপেক্ষভাবে তারা কাজ করেছিলেন। এবং সেই নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে তৎকালীন রাজ্য সরকার বা তৎকালীন তৃণমূল সরকারের কোপের মুখে পড়তে হয় 82 জন পুলিশ অফিসারকে, যাদের মধ্যে দুজন এসিপি পদমর্যাদা অফিসার ছিলেন এবং গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে তারা ছিলেন। একজন ছিলেন হচ্ছে গুন্ডা দমন শাখার এসিপি, আর একজন ছিলেন স্পেশাল ব্রাঞ্চের এসিপি। সরাসরি নজর রাখবো শুভেন্দু অধিকারী। আমি আবারও কথা বলবো, তবে তার আগে যে ছবিটা তুলে ধরছি দেখুন, কলকাতা পুলিশে বর্তমানে শূন্য পদ কত পড়ে রয়েছে তাও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে। এক্স্যাক্ট কত শূন্য পদ রয়েছে বর্তমানে জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বর্তমানে কত শূন্য পদ রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, ঠিক কি জানানো হলো? দেখো, কলকাতা পুলিশ যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, তাদের কর্মদক্ষতা, তাদের দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন বা নতুন করে বলার কিছু নেই। সেই কলকাতা পুলিশকে শাস্তির কোপে পড়তে হয়েছে 2016 সালে, তুমি যেমনটা বললে, 10 জন 20 জন নয়, 82 জন পুলিশ কর্মীকে। বেশ, সঙ্গে থাকো। সরাসরি নজর রাখতে হচ্ছে নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে ঘরের ছেলে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে আজ সংবর্ধনা অনুষ্ঠান। এদিকে নন্দীগ্রামে প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান, উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে নারাজ। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ কিন্তু শেখ সুফিয়ান, কিন্তু প্রার্থী হতে নারাজ। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে নারাজ। যেভাবে ভরাডুবি তৃণমূল কংগ্রেসের, ঠিক সেই কারণেই কি প্রার্থী হতে চাইছে না শেখ সুফিয়ান? কি কারণ অবশ্যই জানাবো, তবে তার আগে জানিয়ে রাখি, যেমনটা বললাম
আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এদিকে নন্দীগ্রামে প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান, তৃণমূলের প্রার্থী হতে নারাজ উপনির্বাচনে। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ এই শেখ সুফিয়ান। নন্দীগ্রামে এবারও জেতেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি জায়গা থেকে লড়েছিলেন, দুটি জায়গায় তিনি জিতেছেন। নন্দীগ্রামেও জিতেছেন, ভবানীপুরে তো নতুন করে বলার কিছু নেই। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ছাড়াই উপনির্বাচন হবে, আর সেই উপনির্বাচনেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী শেখ সুফিয়ানকে করা হয়, কিন্তু প্রার্থী হতেই নারাজ শেখ সুফিয়ান। কে শেখ সুফিয়ান? নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। নন্দীগ্রামে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে নারাজ সেই শেখ সুফিয়ান। নন্দীগ্রামে প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান, উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে নারাজ। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ এই শেখ সুফিয়ান, কিন্তু কি কারণে তিনি প্রার্থী হতে নারাজ, কেন অনীহা, তার কারণ জানার চেষ্টা করব। সুজিত রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে আরো একবার জানাই, নন্দীগ্রামে প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান। সে রাজি হয়নি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে, যেভাবে ভরাডুবি তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভা নির্বাচনে, ঠিক সেই কারণেই কি? কারণ একই সঙ্গে আপনারা জানেন যে নন্দীগ্রামে এবারও জেতেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় সেখানে হবে উপনির্বাচন, আর সেই উপনির্বাচনেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করার ভাবনা চিন্তা শেখ সুফিয়ানকে, কিন্তু প্রার্থী হতেই নারাজ শেখ সুফিয়ান। কে শেখ সুফিয়ান? নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ, সেই নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে নারাজ। কারণ কি? সঠিক কারণ, আসল কারণটা কি, অবশ্যই জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, ঠিক কি কারণে শেখ সুফিয়ান প্রার্থী হতে নারাজ তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে, যে নন্দীগ্রাম রয়েছে সেখানে? দেখো, তুমি তো জানোই যে আজকে যেটা ভোট গণনা হলো, জাহাঙ্গীর যেখানে ভোটের একবারে দুদিন আগে তার নাম প্রত্যাহারের কথা বলেন, সেখানে সুফিয়ান এই যে কথাটা বলছে, এতে নতুনত্ব কিছু নেই। আসলে গোটা রাজ্যে কোণঠাসা তৃণমূল, পূর্ব মেদিনীপুরে বেশি করে আর নন্দীগ্রামে আরও বেশি করে, কারণ নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার এই ছেড়ে যাওয়া আসনে ভোট উপনির্বাচন মানে সেখানে যে অ্যাডভান্টেজ বিজেপি, সেটা বুঝে গেছে সুফিয়ান। শুধু বুঝে নেওয়া নয়, তার রাগ ক্ষোভ তা কিন্তু ঝরে পড়ছে। তিনি বলছেন যে কলকাতার নেতারা, রাজ্য নেতারা কখনো খোঁজ নেয় না, এরা বলে কিন্তু তারা খোঁজ নেয় না, এর ফলে কিন্তু তারা রীতিমতো কোণঠাসা রয়েছে, তারা ভালো নেই। তারা বলছেন, তিনি বলছেন, সঙ্গে থাকো, কি বলছেন শেখ সুফিয়ান একবার শোনাই দর্শকদের। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম, তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। তা আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে দল থেকে কোনো রাজনীতি করব না, নিজেকে অবসরের জন্য আমার প্রস্তুতি নিয়ে নিয়েছি। ফ্যামিলির চাপ, ফ্যামিলিগতভাবে আমার মেয়েরা, আমার স্ত্রী, জামাই সবাই বলছে আর রাজনীতি করতে হবে না, যথেষ্ট সম্মান মর্যাদা পেয়েছ, ওইটা নিয়ে তুমি বাড়িতে থাকো। সরাসরি সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, প্রার্থী হওয়া তো অনেক দূরের কথা, যেমনটা বললেন শেখ সুফিয়ান, বলছে অবসর নেওয়ার ভাবনা চিন্তা করছেন তিনি। সুজিত, শোনা যাচ্ছে আমার কথা? না, খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা বলছিলাম আপনাদের, যে শেখ সুফিয়ান নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ, সেই শেখ সুফিয়ান, সে নন্দীগ্রামে যে উপনির্বাচন, তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চাইছেন না। কিন্তু তিনি আবার কি বললেন? তিনি বলছেন শুধু প্রার্থী কেন, প্রার্থী হওয়া তো অনেক দূরের কথা, আমি অবসর নেওয়ার কথা ভাবছি, এমনটাই ভাবনা চিন্তা শেখ সুফিয়ানের। কি বলছেন তিনি আরো একবার শোনাই আপনাদের।
রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম, তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। তা আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে দল থেকে কোনো রাজনীতি করব না, নিজেকে অবসরের জন্য আমার প্রস্তুতি নিয়ে নিয়েছি। ফ্যামিলির চাপ, ফ্যামিলিগতভাবে আমার মেয়েরা, আমার স্ত্রী, জামাই সবাই বলছে আর রাজনীতি করতে হবে না, যথেষ্ট সম্মান মর্যাদা পেয়েছো, ওইটা নিয়ে তুমি বাড়িতে থাকো। যা মর্যাদা পেয়েছি সেই নিয়েই বাড়িতে থাকার ভাবনা চিন্তা শেখ সুফিয়ানের। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, রাজনীতি থেকেই অবসর নিতে চাইছেন, প্রার্থী হওয়া তো অনেক দূরের কথা বলছেন শেখ সুফিয়ান। সেই শেখ সুফিয়ান যিনি নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ, তিনিই বলছেন আমি অবসর নিতে চাইছি। দেখো, এটা মুখে বলছেন অবসর নেওয়ার কথা, যা সূত্রের খবর সুফিয়ানের কাছে তার অনুগামীরা ভিড় জমাচ্ছেন। তৃণমূলে না হোক, অন্তত কোনো রাজনীতিতে থাকতে চাইছেন তারা। এবং কেন চাইছেন? সুফিয়ানের মধ্যে কিন্তু একটা রাজনীতির যে একটা বলা যায় যে অভিজ্ঞতা রয়েছে। 9 দশক থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন এবং 6 সালে তিনি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। এহেন ব্যক্তি, তিনি ভূয়সী প্রশংসা করছেন শুভেন্দু অধিকারীকে। কারণ শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন, বলছেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল হবেন এবং তিনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী কাজের মানুষ। এই যে কথাগুলো বলছে, এর অর্থটা কি? এর একটাই অর্থ যে হতাশা, তৃণমূলে থেকে হতাশা গ্রাস করছে। কিন্তু তিনি বলছেন তার কাছে কর্মীরা, অনুগামীরা, বহু লোকজন যোগাযোগ করছেন, তারা অন্তত গোপনে হলেও যোগাযোগ করবেন যদি দল পাল্টে অন্য রাজনীতি করা যায়। যদিও প্রকাশ্যে কথা তিনি বলছেন না, সূত্রের মারফত এটা জানা যাচ্ছে। তিনি যখন শুভেন্দু অধিকারী তুমি যেমনটা বলছিলে সুজিত, যে এখনই হয়তো তিনি মুখেই বলছেন যে অবসর নেওয়ার কথা, কিন্তু ভাবনা চিন্তা অন্য কিছু থাকতে পারে। কারণ যেভাবে তার অনুগামীরা, শেখ সুফিয়ানের অনুগামীরা তার আশেপাশে ভিড় জমাচ্ছেন, হয়তো অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করার ভাবনা চিন্তা থাকলেও থাকতে পারে। তবে এখনো সেটা স্পষ্ট নয়। এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান নন্দীগ্রামের উপনির্বাচনে। তাকে প্রার্থী করার ভাবনা চিন্তা দলের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, কিন্তু প্রার্থী হতে নারাজ, এমনটাই তিনি নিজেও জানালেন। অর্থাৎ শেখ সুফিয়ানের এমনই ভাবনা চিন্তা। ঘরের ছেলে ঘরে ফেরা। শুভেন্দুর পাশে নন্দীগ্রাম, নন্দীগ্রামের পাশে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি দেখাচ্ছি, দেখুন কর্মী সমর্থকদের ভিড়ের ছবিটা, তাদের আনন্দে, তাদের চোখে মুখে আনন্দ, সেটা স্পষ্ট। উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্দীপনা ঘরের ছেলের ঘরে ফেরায়। একাধিক কর্মসূচি, জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম, হলদিয়ায়। তবে ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন, শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ ওই জনসভার উদ্দেশ্যে যেখান থেকে সংবর্ধনা জানানো হবে তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, সভাস্থলের ছবি, কর্মী সমর্থকদের সেই ভিড়ের ছবি। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে, একটু এই মুহূর্তের আবহটা জানার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর। দেখো প্রিয়াঙ্কা, শুভেন্দু অধিকারী বারবারই বলেন যে নন্দীগ্রাম তার আত্মীয় এবং নন্দীগ্রামের মানুষ যেমন শুভেন্দু অধিকারীকে দুহাত ধরে আশীর্বাদ করেছেন, পাশাপাশি সারা সবসময় নন্দীগ্রামের পাশেও কিন্তু থেকেছেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার পর নয়, মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই নন্দীগ্রামের মানুষের অভাব, অভিযোগ, সুখে শান্তিতে সবসময় কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা গেছে নন্দীগ্রামের মানুষের পাশে থাকতে। এবং আজকে তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি রয়েছে। একটা হচ্ছে নন্দীগ্রামে প্রথম, সেখানে তাকে সম্বর্ধনা জানানো হবে।
এবং কিছুক্ষণ আগেই শান্তিকুঞ্জ কাঁথির শান্তিকুঞ্জ থেকে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে নন্দীগ্রামের পথে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং সেখানে তাকে যে সম্বর্ধনা দেওয়া হবে এবং নন্দীগ্রামের তার কাছে বরাবরই একটা নন্দীগ্রাম আবেগ, সেই আবেগকে একেবারে সঙ্গী করেই শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই নন্দীগ্রামে তার যে কর্মসূচি সেখানে পৌঁছে যাবেন। সেখানে কর্মসূচি শেষ করার পরে তুমি জানো যে হলদিয়া যে শিল্প তালুক, সে হলদিয়া শিল্প তালুক সেখানে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হলদিয়া শিল্পাঞ্চল, হলদিয়া শিল্প তালুক, সেই শিল্প তালুক সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং কিছুক্ষণের মধ্যে তিনি নন্দীগ্রামে পৌঁছে সেখানে তার যে সম্বর্ধনা অনুষ্ঠান সেটা শেষ করে তিনি একেবারে ভেঙ্কটেশের সঙ্গে ছবিটা দেখাই দর্শকদের। কিছুক্ষণ আগে এই শান্তিকুঞ্জ থেকে বেরিয়েছেন, জনসভার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, অর্থাৎ নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ প্রথমে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে যোগদান, তারপর তিনি তার একটা বৈঠক করার কথা, অর্থাৎ জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর যেমনটা বলছিল, ভেঙ্কটেশ্বর ইতিমধ্যেই রওনা দিয়েছেন নন্দীগ্রামের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেখানে পৌঁছবেন। আজ ঘরের ছেলেকে সকলেই বরণ করে নেবেন, সংবর্ধনা জানাবেন, সেই প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এরই পাশাপাশি আজ কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর, অর্থাৎ নন্দীগ্রাম হলদিয়ায় জোড়া কর্মসূচি, তাই তো? তাকে ঘরের ছেলেকে একেবারে সম্বর্ধনা দেওয়া হবে। সেখানে প্রচুর পরিমাণে মহিলারা, নন্দীগ্রামের মানুষ একেবারে সেখানে জড়ো রয়েছে, সময় অপেক্ষা করে আছেন কখন তাদের ঘরের ছেলে ঘরে আসবেন। এবং কিছুক্ষণ আগেই তোমাকে দেখালাম যে ছবি আমরা নিউজ 18 বাংলার দর্শকদের, যে শান্তিকুঞ্জ, কাঁথির যে শান্তিকুঞ্জ, শুভেন্দু অধিকারীর যে বাসভবন, সেখান থেকে তিনি কিছুক্ষণ আগেই নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার বাড়ির সামনে প্রচুর মানুষজন সাক্ষাৎ প্রার্থী শুভেন্দু অধিকারীর সামনে ছিলেন। এবং শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরোতেই বেশ কয়েকজন সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে তিনি কথাও বলেন এবং তারপরেই তিনি নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে তার একেবারে, তোমাকে আগেও বলছিলাম যে শুভেন্দু অধিকারী বারবারই বলে থাকেন যে নন্দীগ্রাম তার আত্মীয়, একেবারে নন্দীগ্রামকে দীর্ঘদিন ধরে তিনি একেবারে তাদের মানুষজনের তাদের পাশে তিনি থেকেছেন শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এর আগেও নন্দীগ্রামে গেছেন, আজকে নন্দীগ্রাম যাবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আসা নিয়ে আবেগ, স্থানীয় মানুষজনের একটা আবেগ রয়েছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে। সেই আবেগকে আর কিছুক্ষণের মধ্যেই তারা শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে তার যে কর্মসূচি রয়েছে তাকে সম্বর্ধনা অনুষ্ঠান, সম্বর্ধনা শেষ করেই তিনি হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তোমাকে আগেই বললাম যে হলদিয়ার যে শিল্প তালুক, সেই শিল্প তালুক নিয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে একটা বৈঠক করবেন এবং মূলত হলদিয়া শিল্পাঞ্চলকে আগামীভাবে কোন পথে হলদিয়া শিল্পাঞ্চল যে এগোবে সে ব্যাপারে তিনি একটি নির্দিষ্ট রোডম্যাপ দেবে, এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পৌঁছচ্ছেন। সাধারণ মানুষজন শুভেন্দু অধিকারী তাদের ঘরের ছেলের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারীর আগমন উপলক্ষে। বেশ, নজর রাখো। পুষ্পা ঝুঁকেগা নাহি। আরে পুষ্পার তো জামানতে জব্দ হয়ে গেল ফলতায় পুনর্নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। ফলতায় লক্ষাধিক ভোটে এগিয়ে বিজেপি। মিষ্টি মুখ, আবির খেলায় সেলিব্রেশন শুরু। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আজ ফলতায় পুনর্নির্বাচনের ফলাফল, প্রথম থেকেই এগিয়েছিল বিজেপি, চতুর্থে তৃণমূল কংগ্রেস। জামানত জব্দ হয়েছে পুষ্পার। ফলতায় পুনর্নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। লক্ষাধিক ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পন্টা কনফিডেন্ট ছিলেন। তিনি বলেছিলেন জয়ের মার্জিন কমপক্ষে 1 লক্ষ, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট ফলতায় লক্ষাধিক ভোটে এগিয়ে বিজেপি। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, পুষ্পা ঝুঁকেগা নাহি, এখানে তো পুষ্পা জামানতে জব্দ হয়ে গেল। একদম সকাল থেকেই যে ভোটের রেজাল্ট প্রকাশ হয়েছিল সেখানেই কিন্তু দেখা যাচ্ছিল যে ধীরে ধীরে বিজেপি যেভাবে প্রতিটি রাউন্ডে তার নির্বাচনে তার ভোটিং আস্তে আস্তে বাড়ছিল, সেখানে তার ফল যে
1 লক্ষের উপরে হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা ছিল। 19 রাউন্ড পর্যন্ত দেখা গিয়েছে যে 99,208 ভোটে এগিয়ে 20 রাউন্ডের শেষে দেখা যাচ্ছে 1,03,000 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এবং এই ফলতা বিধানসভা কেন্দ্রে তুমি জানবে রাজ্যের মধ্যে অন্যতম একটি বিধানসভা কেন্দ্র, যেখানে ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার বলেছেন যে ডায়মন্ড হারবারে এসে জিতে দেখা কোনো এক বিজেপি কর্মী বা বিজেপির নেতৃত্ববৃন্দ। সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ফলতায় সেখানে দেখা গেল যে বিজেপির প্রার্থী 1,02,000 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে। এবং সেখানে পুষ্পা আলাদ, যে পুষ্পা নিজেকে বলেছিলেন যে ঝুঁকে গানে সেই পুষ্পার তো দেখাই মেলেনি নির্বাচনের দিন। এবং নির্বাচনের যখন ফল ঘোষণা হলো সেখানে দেখা গেল জামানত জব্দ, অর্থাৎ এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা পেয়েছি জাহাঙ্গীর খান 5,914 ভোটে তারা এখনো পর্যন্ত পেয়েছেন। এই নির্বাচনে তার জামানত জব্দ হলো। এবং শুধু তার নয়, ডায়মন্ড হারবার যে মডেল সেই মডেলও কিন্তু ধাক্কা খেলো রাজ্যের কাছে। একেবারে কটাক্ষ করতে ছাড়েননি ডায়মন্ড হারবার মডেলকে সুকান্ত মজুমদার। বড় জয়ের থেকে বড় বিষয় হচ্ছে যে তৃণমূলের 4 নম্বরে থাকা। এই যে গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে এই ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। ফলতায় ধরাশায়ী তৃণমূল, ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেল। এক্সান্ডেলে তোপ শুভেন্দু অধিকারীর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করলেন কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে নোটার বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে নোটার কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী। এক্সান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফলতায় জামানত জব্দ পুষ্পার। ডায়মন্ড হারবার মডেল কোনো কাজই করলো না ফলতাতে। কোথাও একটা তো গলদ ছিল, 100 বার গলদ ছিল। এটা দলের আত্মসমালোচনার জায়গা। নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন যে একজন ক্যান্ডিডেট যে নাকি আগের নির্বাচনে ওখান থেকে এমপি কে লিড দিয়েছে 1.5 লাখের বেশি ভোটে, সে হাত জোড় করে বলছে মুখ্যমন্ত্রীর অমুক তমুক আমি করে আমি সরে যাচ্ছি। এটা একদম ভালো বিজ্ঞাপন হয়নি। এটা দলের অত্যন্ত ফেস লস হয়েছে এবং দল এটা আত্মসমালোচনা করবে। দলের কর্মীরা বিরক্ত, এই ফলতা মডেলে দলের মুখ পুড়েছে।